নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বামুনের মেয়ে। আজ প্রথম পর্ব। পাড়া বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্ন বেলায় ঘরে ফিরিতেছিলেন। সঙ্গে 10-12 বৎসরের নাতনিটিকে আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লীপথের একধারে একটি ছাপ শিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবা মাত্র তিনি নাতনির উদ্দেশ্যে চিৎকার করিয়া উঠিলেন, ওল ছুরি, দড়িটা ডিঙুসনি, ডিঙুলি, হারামজাদি, সজ্ঞপানে চেয়ে পথাচ্ছ, চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? নাতনি কহিল, ছাগল ঘুমোচ্ছে ঠাম্মা। ঘুমোচ্ছে? আর দোষ নেই, এই শনি মঙ্গলবারে তুই কিনা দড়িটা স্বচ্ছন্দে ডিঙিয়ে গেলি। তাতে কি হয় ঠাম্মা? কি হয়? পোড়ার মুখী বামুনের ঘরে 9-10 বছরের ভুড়োধারী মেয়ে এটা শেখনি যে ছাগল দড়ি ডেঙাতে বা মারাতে নেই। আবার বলে কি না কি হয়? না বাপু, বেটা বেটিদের ছাগল পোষার জ্বালায় মানুষের পথে ঘাটে চলা দায় হলো। এই মঙ্গলবারের বারবেলায় মেয়েটা দড়িটা ডিঙিয়ে ফেললে কেন? কিসের জন্য পথের উপর ছাগল বাঁধা? বলি, তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের একটা ভালো মন্দ হতে জানে না? অকস্মাৎ তার দৃষ্টি পড়িল 12-13 বছরের একটি দুলে মেয়ের প্রতি। সে ততব্যস্ত হইয়া ছাক শিশুটি সরাইবার জন্য আসিতেছিলেন। তখন অনুপস্থিতকে ছাড়িয়া তিনি উপস্থিতকে লইয়াই পড়িলেন। তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তুই কে এলা? মরণ আর কি, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস নে? বলি, মেয়েটার গায়ে তোর আঁচলটা ঠেকিয়ে দিলিনি তো? দুলে মেয়েটি ভয়ে জড়সড় হইয়া বলিল, না মাঠান, আমি তো হেটা দিয়ে যাচ্ছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, হেতা দিয়ে যাচ্ছি? তোর হেতা দিয়ে যাবার দরকার কিলা? ছাগলটা বুঝি তোর? বলি, কি জেতের মেয়ে তুই? আমরা দুলে মাঠান। দুলে? হ্যাঁ, এই অবেলায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে তুই নাওয়ালি? তাহার নাতনি বলিয়া উঠিল, আমাকে তো ছোঁয়নি ঠাম্মা। রাসমণি ধমক দিয়া বলিলেন, তুই থাম ফোড়ার মুখী। আমি দেখলুম যেন দুলে ছুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল। যা, এই পড়ন্ত পুকুরে গিয়ে ডুব দিয়ে আয়, গিয়ে তবে বাড়িতে ঢুকবি। না বাপু, জাতগম্য আর রইল না। ছোট লোকের বড় বাড়বড়ন্ত হয়েছে। দেবতা মানুষ আর গেরাজি করে না। হারামজাদি দুলে পাড়া থেকে ছাগল বাদ দিয়েছে বামুন পাড়ার মধ্যে। দুলে মেয়েটির ভয় আর লজ্জার অবধি ছিল না। সে ছাক শিশুকে বুকে তুলিয়া লইয়া শুধু বলিল, মাঠান, আমি ছুঁইনি। ছুসনি? যদি তবে এ পাড়ায় এছিস কেন? মেয়েটি হাত তুলিয়া অদূরে একটা অদৃশ্য গৃহ নির্দেশ করিয়া কহিল, ঠাকুরমশাই, তেনার এই গৈলের ধারে আমাদের থাকতে দিয়েছেন। মাকে আর আমাকে দাদামশাই তেইরে দিয়েছে না? যাহারই হোক এবং যে জন্যেই হোক, একজন দুর্গতির ইতিহাস রাসমণির ক্রুদ্ধ হৃদয় প্রফুল্ল হইয়া উঠিল এবং রুচিকর সংবাদ সবিস্তারে আরোহণ করিতে তিনি কৌতূহলী হইয়া প্রশ্ন করিলেন, বটে? বলি, কবে তাড়িয়ে দিলে লো? পরশু রাত্রে মাঠান। ও,
তুই এক করে দুলের মেয়ে বুঝি? তাই বল, এক কেড়ে মরতে না মরতে বুড়োতে তোর বের করে দিলে? ছোট জাতের মুখে আগুন। তা বাপু, দিলে বলে কি তোরা বামুন পাড়ায় এসে থাকবি? তোদের আসপদ্দা তো কমলালা। কে আনলে তোর মাকে? রামতরু বাড়ুর যে জামাই বুঝি? নইলে এমনি বিদ্যে আর কার? ঘর জামাই, ঘর জামাই মতো থাক, তা না শ্বশুরের বিষয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাড়িডোম তুলে নিয়ে আসবি। এই বলিয়া রাসমণি হাঁক দিয়া ডাকিলেন, বলি ও সন্ধ্যা, সন্ধ্যা, ঘরে আছিস গা? সামান্য একটুখানি পোড়ো জমির উপর রামতনু বাড়ুজ্যের খিড়কি। তাহার ডাক শুনিয়া অদূরবর্তী খিড়কির দ্বার খুলিয়া 19-20 বছরের সুশ্রী একটি মেয়ে বাহির হইয়া সাড়া দিল। কে ডাকে গা? ও মা, দিদিমা যে। কেন গা? বলিতে বলিতে সে বাহির হইয়া আসিল। রাসমণি কহিলেন, তোর বাপের আক্কেলটা কিরকম শুনি বাছা? তোর দাদামশাই রামতনু বাড়ুজ্যে একটা ডাক সাইটে কুলিন, তার ভিটে বাড়িতে আর পোজা বসলো কিনা দুলে বাগদি? কি ঘেন্নার কথা মা! এই বলিয়া গালে একবার হাত বুলাইয়া দিয়া পুনশ্চ কহিতে লাগিলেন, তোর মাকে একবার ডাক, জগ এর কি বিহিত করে করুক, নহিলে চাটুর্যদাকে গিয়ে জানিয়ে দিয়ে আসতে হবে। সে তো একটা জমিদার, একটা নামজাদা বড় লোক, সে কি একবার বলে তাই শুনি। সন্ধ্যা অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদিমা? ডাক না একবার তোর মাকে, তাকে বলে যাচ্ছি কি হয়েছে। এই বলিয়া নাতনিকে দেখাইয়া কহিলেন, এই যে মেয়েটা মঙ্গলবারের বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেলে ওই যে দুলে ছুরি আঁচল ঘুরিয়ে বাচ্চাকে ছুঁয়ে দিলে। সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞাসা করল, তুই ছুঁয়ে ফেলেছিলিস? সে বেচারা তখন ছাকশিশু বুকে করিয়া একধারে দাঁড়াইয়া ছিল, কাঁদো কাঁদো গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদি ঠাকুরন। রাসমণির নাতনিটিও প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, ওই হোতা দিয়ে। কিন্তু কথাটা তাহার পিতামহীর হুঙ্কারের ওই পর্যন্তই হইয়া রইল। ফের ফের করছিস হারামজাদি, চল আগে বাড়ি চল, ছুঁয়েছে কিনা সেখানে গিয়ে দেখাচ্ছি। সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা? তাহার হাসিতে রাসমণি জ্বলিয়া গেলেন, বলিলেন, জোর করি না করি সে আমি বুঝবো, কিন্তু তোর বাপের ব্যবহারটা কিরকম? কোন ভদ্রলেকটা ভিটে বাড়িতে ছোটদার ঢোকায় শুনি? লোকে কথায় বলে দুলে, সেই দুলে এনে বামুন পাড়ায় ঢুকিয়েছে। বলি ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাক, তাই তো ভালো হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল। সে কঠিন হইয়া জবাব দিল, বাবা তো আর পরের ভিটে ছোটজাত ঢোকাতে যায়নি দিদিমা, ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন, তাতে তোমার এত গায়ে জ্বালা কেন? আমার গায়ে জ্বালা কেন? কেন জ্বালা দেখবি তবে? যাবো একবার চাটুদে দাদার কাছে, গিয়ে বলবো। তা বেশ, গিয়ে বলো না গো, বাবা তো আর তার জায়গায় দুলে বসাননি, তিনি বড় লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন? বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। হলো, সে আর কেউ নয়, গোলক চাটুর্যে। তোর বাবুজি এখনো তারে চেনেনি? আচ্ছা।
হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন। তাহাকে দেখিবা মাত্র রাসমণি অগ্নিকাণ্ডের মতো প্রজ্বলিত হইয়া উঠিলেন। চিৎকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, শোন জগ, তোর বিদ্যেদেরই মেয়ের আসপদ্দার কথাটা একবার শোন। লেখাপড়া শিখাচ্ছিস কি না বলে, বলিস তোর গোলক চাটুর্যকে বাবার মাথাটা যেন কেটে নেয়। বলে, বেশ করেছি, নিজের জায়গায় হাড়ি দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় বসায়নি। এমন ঢের বড় লোক লেগেছি, যে যা পারে করুক। শোন, তোর মেয়ের কথাগুলো একবার শোন। জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছিস সেসব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না, আমি অমন করে বলিনি। রাসমণি তাহার মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললি নে, এরা সবাই সাক্ষী না? কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর অনির্বাচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে খাদের নিখাদে নামাইয়া লইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা, ভালো কথাই বলেছিলুম। মঙ্গলবারের বারবেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম। আহা, কি অমন করে পথের উপর ছাগল বাঁধলে গা! তাই না শুনতে পেয়ে দুলে ছুরিটা এসে বাছার মুখের উপর আঁচল ঘুরিয়ে মারলে। বলে, ঠাকুর মশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেছি, দিদি, এই যে অবেলায় মেয়েটা নাইতে হবে, বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এদের দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়ে থাকে, ছাগল টাগল একটু দেখে শুনে বাঁধতে বলে দিও। ছোট জাতের আচার বিচারের জ্ঞান গম্যি নেই তো। চাটুর্যে দাদা বুড়ো মানুষ, এই পথেই যাওয়া আসা করে, মারামারি করে আবার রেগে উঠবে। মা, এতেই তোমার মেয়ে আমায় মারতে বাকি রেখেছে। বলে, যা যা, তোর চাটুর্যে দাদাকে ডেকে আনগে। তার মতো বড় লোক আমি ঢের দেখেছি। তার বাপের জায়গায় যখন হাঁড়ি দুলে পোজা বসাবো, তখন যেন শাসন করতে আছে। আচ্ছা, তুমি বলো দেখি মা, এগুলি কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নিমূর্তি হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছি সেসব? সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময়ে রাসমণির মুখের উপর চাইয়া ছিল। মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরাইয়া শুধু বলিল, না। বলিসনি? তবে কি মাসি মিছে কথা কইছে? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্নের উত্তর দিল, জানি নে মা, কার কথা মিছে, কিন্তু তোমার অপমান মেয়ের চেয়ে ওই পাতানো মাসিমার যদি বেশি চিনে থাকে তো তাই হয়। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল। উভয়ে বিস্ফারিত নেত্রে সেদিকে চাইয়া রইলেন এবং অবসর বুঝিয়া দুলে মেয়েটা তার ছাগলচানা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিল, দেখলি তো জগ, তোর মেয়ের তেজ? শুনলি তো কথা? বলে পাতানো মাসি, কুর্লিনের ঘরের মেয়ে, তাই নইলে বিয়ে হলে ওর 5-6 ছেলের মা হতে পারত। পাতানো মাসি, শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেই একটু স্থির হইয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ জাগ, শুনলুম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটা তোর বাড়িতে আজও ঢুকতে দিস? বলি, কথাটা কি সত্যি? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মার সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম, সে মেয়ে জগদ্ধাত্রী, আর কেউ নয়, হরিহর বাড়ুজ্যের নাতনি, রামতনু বাড়ুজ্যের কন্যা, যার সদ্দূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না।
তারা দেবে ওই মেলোচ্ছে ছোড়াটাকে উঠোন মারাতে? তোরা বলছিস কি? এই হিতহর্ষণী দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি। তবে কি জানো মা, ছেলেবেলা থেকেই যাওয়া আসা করে, আমাকে খুড়িমা বলতেই অজ্ঞান। তাই কালভদ্রে যদি কখনো আসে, মুখ ফুটে বলতে পারিনি, অরুণ তুমি আমার বাড়িতে আর ঢুকো না। মা বাপ নেই, বাচ্চাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধস্বরে বলিলেন, অমন মায়ার মুখে আগুন। অকস্মাৎ সে ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহার কণ্ঠস্বরের সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই একগুয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জাত থাকড়াস? অমন নচ্ছার গায়ের মধ্যে আর দুটি নেই, তোকে বলে দিলুম। চাটুর্যে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ জলপানির লোভে দরিয়া ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসোগে, বিলেতে যেও না। কিন্তু কথাটা কি ছোড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে? উল্টে ছোড়া কিনা বিলেতে যাবার সময় ঠাট্টা করে বলেছিলে, বিলেতে গিয়ে যাতে যায় আমার সেই ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাঠা ভেড়ার চালান দিয়ে টাকা ইনকাম করতে পারবো না। বিলেতে গিয়ে যাতে যায় সে আমার সেই ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাঠা ভেড়া চালান দিয়ে টাকা করতে চাইনি। সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না। উহ, আমি যদি সেখানে থাকতুম জগো, ঝেঁটিয়ে ছোড়ার মুখ সোজা করে দিতুম। যে গোলক চাটুর্যে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয়, তাকে কি না? জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে লাগিলেন, কিন্তু অরুণ তো কখনো কারো নিন্দে করে না মাসি। তবে বুঝি আমি মিছে কথা কইছি? চাটুর্যে দাদাও বুঝি তবে? না না, তিনি বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে। তোর ওই এক কথা জগ, লোকের আর খেয়ে দে কাজ নেই, তা গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি? শিখে এলি তো চাষার বিদ্যে, শুনে হেসে বাঁচি নেই। চক্রবর্তী হও আর যাই হও, বামুনের ছেলে তো বটে। দেশে কি চাষি ছিল না? এখন তুই যাবি হাল গরু নিয়ে মাঠে লাঙল দিতে, মরণ আর কি। তার কণ্ঠস্বরের তীব্র সৌরভ ক্রমে ব্যপ্ত হইবার উপক্রম করিতেছে। গন্ধ পাইয়া পাছে পাড়ার সব সমজদার মধুমক্ষীর দল জুটিয়া যায়, এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি, একটু ভেতরে গিয়ে বসবে চলো না। না মা, বেলা গেল আর বসবো না। মেয়েটাকে তো আবার নাইয়ে ধুইয়ে তারপরে ঘরে তুলতে হবে। দুলে ছুঁড়েটা বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে, কিন্তু সে তো আমায় ছোঁয়নি। ফের ফের করছিস হারামজাদি। কিন্তু জাগো, ব্যাগদা করি বাছা, পাড়ার ভিতরে আর দুলে বাগদি ঢোকাসনি। জামাইকে বলিস। বলবো বউ কি মাসি, আমি কালই ওদের দূর করে দেবো। আর থাকলে তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদের হাঁটতে হবে। তবে তাই বল না মা, তাহলে তো আর জাত ধর্ম থাকবে। আমি তো সেই কথাই বলছিলুম, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নাকি কিছুই মানতে চায় না। তাই তো চাটুর্যে দাদাকে গিয়ে সেদিন অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটা নাকি তার বাপ মা লেখাপড়া শেখাচ্ছে। তারা করছে কি? মানা করে দে, মানা করে দে। মেয়ে ছেলে লেখাপড়া শিখলে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা রহিল না। কহিলেন, চাটুর্যে মামা বুঝি বলছিলেন? বলবে না?
সে হলো আমাদের সমাজের মাথা, গায়ের একটা জমিদার। তার কানে আর কোনো কথাটা না ওঠে বল? এই তো ধর আমারই, ধর না কেন, বুড়ো হতে চললুম, লেখাপড়ার তো ধার ধারি নেই, কিন্তু কোন ছাত্রটা না জানি বল? কার বাপের সাথ দিয়ে আছে বলে রাশি বাবনি একটা অস্বাস্থ্যের কাজ করেছে। এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙোলে বলে শিউরে উঠলুম, বললুম ওলো ছুরি, বললি কি আজ যে মঙ্গলবারের বারবেলা? কই কোন পণ্ডিত এসে বলে যাক দেখি, এতে দোষ নেই? তা হবার জো নেই মা, তা হবার জো নেই। আমার বাপ মায়ের কাছে শিক্ষে পেয়েছিলুম, কিন্তু ডাক দিকি তোর লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে? জগদ্ধাত্রী নিঃশব্দে পুরোটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা গেছে, আর একদিন আসবো। নে খেদি, বাড়ি চল। এই বলিয়া নাতনিকে অগ্রবর্তী করিয়া কয়েক পথ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়িয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্রটি হাতছাড়া করলি কেন রে? বল দেখি। না, হাতছাড়া ঠিক নয়, তবে কিনা ঘর বাড়ি কিছু নেই, বয়স হয়েছে। তোমার জামাইয়ের যে মত হয় না। রাসমণি বিস্ময়ে থমকাইয়া দাঁড়াইলেন, বলিলেন, শোনো এক কথা, বলি তার ঘর নেই, তোর তো আছে। তোর তো আর ছেলে মেয়েও নেই, এক মেয়ে, সে মেয়ে জামাই নিয়েই ঘর করতিস। সে কি আমন্দ হতো বাছা? আর বয়স, কুলিনের ছেলে 40-42 বয়স, আবার একটা বয়স হলো। রসিকপুরে জয়রাম মুখুজ্জের দত্তৌর, তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া মেয়ের বয়সের দিকে তাকা একবার। আরও গড়িমসি করবি তো বিয়ে দিবি কবে? শেষে কি তোর ছোট পিসির মতো চিরকালটা থুবড়ো রাখবি? জগদ্ধাত্রী সলজ্জভাবে কহিলেন, আমি তো তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারেই। কথাটা সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য রাসমণির হইল না, জ্বলিয়া উঠিয়া বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন? আহা, তার তো নিজের কত জমিদারি ছিল। হাসালি বাপু তোরা। তাছাড়া এই অরুণদের বৈঠকে দিনরাত বসা, গান বাজনা করা, শুনি হুকো পর্যন্ত চলে যাচ্ছে। ও কথা সে বলবে না কি চাটুর্যেদা বলবে? হদ্দ করলি জগ। কিন্তু তাও বলে দিচ্ছি বাছা, ঘরবর যখন মিলছে তখন নানা করে দেরি করে শেষকালে অপ্তিলোবে তাঁতি নষ্ট করিস নে। তোর ছোটি পিসি গোলাপি থুবড়ো হয়ে মরল, তোর বাপের বড় মেজ দুই পিসিরই বিয়ে হলো না, আর তোমরা কি সময় থাকতে বিয়ে দেবে না বাছা? যদি না, তো বাপ মা গিয়ে কাশিতে গিয়ে পড়তো। বেয়ান কাশি বাসিনি, কামড় কোমড় করে জামাই স্কুলে পড়ছে। ঘর বর যাই মিলে গেল, অমনি ধাক করে তোমার দুহাত এক হাত করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশে ফিরে এলে। ভাঙচির ভয়ে বিয়ের আগে পর্যন্ত কাউকে খবরটুকু পর্যন্ত দিলে না। তা ভালোই করেছিল, নইলে বিয়ে হতো কি না তাই বা কে জানে। নে খেদি, চল। জয়রাম মুখুজ্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধলো, কালে কালে কত শুনবো। নে বাছা এগো, আর দেরি করিস নে। কাপড় চোপড় কাচতে, সন্ধ্যা দিয়ে আনিক সারতে আরও এক পোড় হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, ফিস্টেন ফোস্টিনের বাড়ি ঢুকতে দেয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা করতে দেয়া ভালো নয়। কথাটা ঢিডি পড়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভারী কষ্ট হবে বাছা। নে নে খেদি, চল না, পরের কথা পেলে তুই আর নড়তে চাস নে দেখি। বকিতে বকিতে নাতনিকে অগ্রবর্তী করিয়া রাসমণি প্রস্থান করিতেছিলেন। জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেদিকে চাইয়া থাকিয়া হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। কহিলেন, ও মা খেদি,
একটু দাঁড়া দেখি বাছা, ক্ষেত থেকে কাল এক ঝুড়ি মুক্তকেশী বেগুন আর একটা কচি নাও এনেছিলাম, তার গোটা কত আর লাউয়ের একখানি ফালি নিয়ে যা দেখি মা, আমি চট করে এনে দিই। এই বলিয়া তিনি দ্রুত পদে বাটির দিকে যাইতেছিলেন। রাসমণি পুলকিত বিস্ময়ে বলিয়া উঠিলেন, ও মা, বেগুন বুঝি এরই মধ্যে উঠল? বলিয়াই কণ্ঠস্বর এক মুহূর্তে খাটে করিয়া নাতনিকে কহিলেন, ওলো খেদি, মুখ পুরো মেয়ে, ঠুটোর মতো দাঁড়িয়ে কেন রইলি, সঙ্গে সঙ্গে যা না। এবং পরক্ষণেই তাহাকে পিছন হইতে ডাকিয়া কহিলেন, ছুটে আসিস খেদি, আমি ততক্ষণ একটু এগোই। সম্মুখের একটা দাওয়ায় বসিয়া সন্ধ্যা নিবিষ্টে চিত্তে সেলাই করিতেছিল। জগদ্ধাত্রী আহ্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি একদৃষ্টে চাইয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধে? বেলা যে দুপুর হয়ে গেছে, নাওয়া খাওয়া করবি নে? পরশু সবে পথ্য করেছিস, আবার কিন্তু পিত্তি পড়ে অসুখ হবে বলে দিচ্ছি। সন্ধ্যা দাঁত দিয়া বাড়তি সুতা কাটিয়া ফেলিয়া কহিল, বাবা যে এখনো আসেনি মা। তা জানি, কেবল বিনে পয়সার চিকিৎসা সারতে এক বেলা হবে সেটাও জানি। আর বেশ তো, আমি তো আছি, তোর উপোস করে থাকবার দরকারটা কি? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না। মা প্রশ্ন করিলেন, সেলাইটা কিসের হচ্ছে শুনি? মেয়ে অনিচ্ছুক এবং অস্পষ্ট স্বরে কহিল, এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি। তা জানি মা, জানি, নইলে আমার কাপড়খানা সেরে রাখতে বসেছিস কিনা তা জিজ্ঞেস করিনি। কিন্তু কি বাপ সোয়াগী হয়েছিস সন্ধে, যেন পৃথিবীতেও আর কারো নেই। কোথাও একটা বোতাম নেই, কোথাও কাপড়ের কর্নারে একটা খোঁচা লেগেছে, কোন পিরানটা একটু দাগ ধরেছে, জুতো জোড়াটার কোথায় একরতি সেলাই কেটেছে, এই নিয়েই দিবারাত্র আছিস। এছাড়া সংসারে আর কোনো কাজ নেই তোর? সন্ধ্যা মুখ তুলিয়া একটুখানি হাসিয়া কহিল, বাবার যে কিছুই নজরে পড়ে না মা। জবাব শুনিয়া মা খুশি হইয়া বলিলেন, পড়বে কি করে, বিনি পয়সার ডাক্তারি সময় পেলে তো? বলি দুলে মাগিরা গেল? যাবে বই কি মা, কিন্তু সে কবে? ছুয়া ন্যাপা করে যার জন্ম চলে যাবে তারপরে? আবার যে বড় ছুঁচে সুতো পড়াচ্ছিস, উঠবি না বুঝি? তুমি যাও না মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই অসুখ শরীরে যা ইচ্ছা তুমি করোগে। তোমাদের দুজনের সঙ্গে বকতে বকতে আমার মাথা গরম হয়ে গেল। সংসার আর আমার দরকার নেই। এইবার আমি শাশুড়ির কাছে গিয়ে কাশিবাস করব, তা কিন্তু তোমাদের স্পষ্ট করে আমি জানিয়ে যাচ্ছি। এই বলিয়া জগদ্ধাত্রী কোদ ভরে একটা পিতলের কলসি তুলিয়া খিড়কির পুকুরের দিকে দ্রুতপদে চলিয়া গেলেন। সন্ধ্যা অনতমুখে মুখ টিপিয়া শুধু একটি হাসিল। জননীর কোনো কথার উত্তর দিল না। তাহার সেলাই প্রায় শেষ হইয়াছিল। ছুঁচ সুতা প্রভৃতি এখনকার মতো একটা ছোট সাবানের বাসকে গুছাইয়া রাখিবার উঠিবার উপক্রম করিতেছিল। তাহার পিতার শোরগোলে চমকাইয়া মুখ তুলিল। তিনি সদাই ব্যস্ত। এইমাত্র বাড়ি ঢুকিয়াছেন, হাতে একটা হোমিওপ্যাথি ওষুধের ছোট্ট বাস্ক এবং বগলে চাপা কয়েকখানি ডাক্তারি বই। মেঘে দেখিয়াই বলিয়া উঠিলেন, সন্ধে, ওঠ মা ওঠ, চট করে আমার ওষুধের বাস্কটা একবার। কি যে করি কিছুই ভেবে পাইনি, এমনি মুশকিলের মধ্যে। সন্ধ্যা তাড়াতাড়ি উঠিয়া পিতার হাতের বাস্ক এবং বইগুলি লইয়া একধারে রাখিয়া দিলেন। বারান্দা ইতিপূর্বে যেন মাতুরখানি পাতিয়া রাখিয়াছিল, তাহার উপর হাত ধরিয়া বসাইয়া দিয়া পাখার বাতাস করিতে করিতে বলিল, আজ কেন তোমার এত দেরি হলো বাবা? দেরি? আমার কি আর নামার খাবার সময় আছে রে বাবা?
যে রোগীটির কাছে যাব না তারই অভিমান। প্রিয় মুখুজ্জের হাতের এক ফোঁটা ওষুধ না পেলে কেউ যেন বাঁচবে না। ভয় যে নেহাত মিথ্যে তা যদি বলতে পারি নে, কিন্তু প্রিয় মুখুজ্জ তো একটাই, দুটো তো নয়। তাদের বলি, এই নন্দমিত্তির লোকটা যা হোক একটা কিছু প্র্যাকটিস তো করেছে। দু একটা ওষুধ ও যে জানে না তা তো নয়, কিন্তু তা হবে না, মুখুজ্জ মশাই নইলে চলবে না। আর তাদেরই বা কি বলি বল? একটা বলি, একটা ওষুধের সিমটম যদি মুখস্থ করবে, আর অত সহজ বিদ্যে নয়, অত সহজ নয়, তাহলে সবাই ডাক্তার হতো, সবাই প্রিয় মুখুজ্জ হতো। বাবা, জামাটা ছেড়ে ফেলো না। ছাড়ছি মা, এই আজই ধাক করে পলিসিটিলা দিয়ে ফেললি। প্র্যাকটিস তো করছিস, কিন্তু বল তো দেখি তার অ্যাকশন, দেখি আমার মতো তুই কেমন কণ্ঠস্থ করতে পারিস। সন্ধে ধর দেখি মা বইখানা, একবার পলসে টিলাইটা। তোমার আবার বই কি হবে বাবা? আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটা তোমার কাছে পড়ে নেব। দেব পড়িয়ে বাবা? দেব বই কি মা, দেব বই কি। নকশের সঙ্গে তফাৎটা হচ্ছে আসল। ওই বইখানা একবার তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দিই না বাবা, বড্ড বেলা হয়ে গেছে, মা এবার রাগ করবেন। বলিয়া সে একেবারে উদ্বিগ্ন নেত্রে দেখিয়া লইল তাহার জননী ঘাট হইতে ফিরিতেছে কিনা, এবং আপত্তি করিবার পূর্বেই তেলের বাটিটা হইতে খানিকটা তেল লইয়া বাবার পায়ে মাখাইয়া দিল। ইহ, একটু সবুর করলি নে মা, একবার দেখে নিয়ে। আজ কাকে কাকে দেখলে বাবা? আচ্ছা, পঞ্চায়েত জেলের ঠাকুরদা, সে বুড়ো বেটা মরবে মরবে, তুই দেখে নিস সন্ধে। আর ওই পরাণ চাটুর্যে ও হারামজাদার নামে আমি কেস করে ছাড়ব। যে রুগীটি পাবে অমনি গিয়ে ভাঙছি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, তা কেন কে জানে। সে কেবল ওই নচ্ছার বোম্বেটে পাজি উল্লুকের জন্যে। কি করেছে জানিস? পঞ্চায়েত ঠাকুরদাকে যাই একটি রেমেডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি ব্যাটা পিছন পিছন গিয়ে বলছে, কই দেখি কি দিলে। সন্ধ্যা ক্রুদ্ধস্বরে বলিল, তারপর? তাহার পিতা ততদিক ক্রুদ্ধস্বরে বলিলেন, ব্যাটা বজ্জাত ঢকঢক করে সমস্ত শিশির ওষুধটা খেয়ে ফেলে বলছে, ছাই ওষুধ, এ তো সমস্ত খেয়ে ফেললুম, কই আমার ওষুধ সে খায় কি করে দেখি। এই বলে সে এক শিশি ক্যাস্টার অয়েল দিয়ে এসেছে। তারা বললে, ঠাকুর তোমার ওষুধ সে এক চুমুক খেয়ে ফেললে, তার ওষুধ তুমি খেতে পারবে? তবে আমরাও তোমার ওষুধ খাবো, নইলে না। সন্ধ্যা ব্যাকুল হয়ে বলিয়া উঠিল, সে তো তুমি খাওনি বাবা। তা আর কি খাই, কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম, একটা রুগী জোগাড় করতে পারলুম নে। পরাণের নামে নিশ্চয়ই আমি কেস করব, তোকে বললুম সন্ধে। ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখ দিয়ে জল আসিতে লাগিল। এই পিতাটিকে সংসারের সর্বপ্রকার আঘাত, উপদ্রব, লাঞ্ছনা, উপহাস, পরিহাস সকল হইতে বাঁচাবার জন্যে সে অহরহ তার 10 হাত বাড়াইয়া আড়াল করিয়া রাখিত। সলজ কণ্ঠে কহিল, কেন বাবা তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই যে কতজন তোমার ওষুধের জন্য এসে ফিরে গেল। কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল। পল্লীর গরিব দুঃখী ওষুধ চাইতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তাহার পিতার কাছে নয়। বাবার কাছে সে ছোটোখাটো রোগের চিকিৎসা করিতে শিখিয়াছিল, এবং তাহার দেয়া ওষুধ প্রায় নিষ্ফল হইত না। কিন্তু গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করিত। তাই তাহারা সতর্ক হইয়া খোঁজ খবর লইয়া এমন সময় বাড়িতে ঢুকিত, যে সময় মুখুজ্জমশাই হাতের মধ্যে গিয়া না পড়িতে পারে। সন্ধ্যা ইহা জানিত, কিন্তু বাবার জন্য মিথ্যা বলিতে তাহার বাধিত না। কিন্তু পিতা একেবারে ব্যতিব্যস্ত হইয়া উঠিল। ফিরে গেল?
কে কে, কারা কারা, কতক্ষণ গেল, কোন পথে গেল, নাম ধাম জেনে নিয়েছিস? সন্ধ্যা মনে মনে অত্যন্ত লজ্জা পাইয়া উঠিল। নামধাম একেবারে দরকার কি বাবা, তারা আপনি আবার আসবে। আহ, তোদের জ্বালায় আর পারি নে বাপু, নামটা জিজ্ঞেস করতে পারলি না? এক্ষুনি তো একবার ঘুরে আসতুম, তাহলে দেরিতে কঠিন হয়ে দাঁড়াতে পারে, কিছুই বলা যায় না। এখন যদি এক ফোঁটা সারিয়ে দিতুম। সন্ধ্যা নীরবে তেল মাখাইতে লাগিল, কিচ্ছু বলিল না। পিতা পুনরায় প্রশ্ন করিলেন, কখন আসবে বলে গেল? বিকেল বেলায় হয়তো। হয়তো? দেখ দেখি কিরকম অন্যায়টা হয়ে গেল। ধর, যদি কোনো গতি না আসতে পারে। ওরে, ও সন্ধে বিপেনের কাছে গিয়ে ধরা পড়লো না তো? পরাণ হারামজাদাও তো খোঁজ থাকে, সেও তোর মধ্যে খবর পায়নি? না বাপু, আমি আহার পারিনি। বাড়িতে কি দুটো ছাই মুড়ি মুড়কি ছিল না? দুটো দুটো দিয়ে কি ঘন্টাখানেক বসিয়ে রাখতে পারতিস নে? যা না বলে দেব, জেঠি না দেখব। কে কে, কেউ কি মারছে? চলে এসো না। আরে রামময় যে, খোঁড়াচ্ছ কেন বলো দেখি? তাহার সাদর আহ্বান এবং কলকণ্ঠে একজন চাষি গোছের মধ্যবয়স্ক লোক উঠোনে আসিয়া দাঁড়াইল এবং একান্ত নিষ্প্রিয় স্বরে কহিল, আগে না, ও কিছু না। কিছু না? বিলক্ষণ দিব্যি খোঁড়াচ্ছ যে। আহ, তেল মাখানোটা একটু রাখ না সন্ধে। কিচ্ছু না, স্পষ্ট আন্নিকা কেস দেখতে পাচ্ছি। না না না, তামাশা নয় রাম্মা। কই দেখি পাটা। পা দেখানোর প্রস্তাবে রামময় একবার করুণ চক্ষে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিলেন, আগে হ্যাঁ, এ পাটায় একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিলুম। প্রিয়বাবী কন্যার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্য কহিলেন, দেখলি তো সন্ধে, দেখেই বলেছে কিনা আন্নিকা, আমরা দেখলেই যে বুঝতে পারি। পড়লে কি করে? আগে ওই যে বললুম, পা মুচড়ে। দরজার পাশেই একটা জল যাবার ছোট্ট নর্দমার উপর ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল অন্যমনস্ক হয়ে। অন্যমনস্ক? অ্যাগনেস হেপিস। সন্ধে মা, মনে রাখিস, স্বভাবটা আসল জিনিস। মহাত্মা হেরিং বলেছেন, অন্যমনস্ক হয়ে। তারপর যাই, পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। থামো থামো, এই যে বললে মুচড়ে, মোছড়ানো আর দোমড়ানো এক নয় রাম। আগে না, তা পা মুছড়েই পড়ে গেলুম বটে। অন্যমনস্ক, মনে থাকে না। এই বলে এগনেস হেপিসু। তারপরে? তারপর আর কি ঠাকুরমশাই, কাল থেকে বেদনায় পা ফেলতে পারছি নে বলিয়া লোকটা উৎসুক চোখে একবার সন্ধ্যার মুখের দিকে চাইয়া নিঃশ্বাস ফেলিল। সন্ধ্যা তাড়াতাড়ি বলিল, বাবা, বেলা হয়ে যাচ্ছে, একটু আন্নিকা। আহ, থাম না সন্ধে, কেসটা স্টাডি করতে দে না। সিমিলিয়া সিমিলিপস রেমেডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয়, বদনাম হয়ে যাবে। তারপরে বেদনাটা কি একই রকম আছে রামময়? আগে বড্ড বেদনা ঠাকুরমশাই। আহা, তা নয়, কি রকমের বেদনা? ঘর্ষণবদ্ধ না মর্ষণ বিদ্ধ? সুচিস বিদ্ধ না বৃশ্চিক দংশক বিদ্ধ? কনকর করছে না ঝনঝন করছে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক ওই রকম করছে। তাহলে ঝনঝন করছে, ঠিক তাই। তারপরে? তারপরে আর কি হবে ঠাকুরমশাই, কাল থেকে ব্যথায় মরে যাচ্ছি। থামো থামো, কি বললে? মরে যাচ্ছ? শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ের গল্পটির প্রথম পর্ব। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন।